আপনি বলতে চাচ্ছেন পশ্চিমবঙ্গে বিজেপি যেহেতু ক্ষমতায় আসলো বলতেই পারি আমরা, কারণ বিপুল বিজয়, জয়, জি, ভূমিকম্প বলতে পারেন আপনি মমতার দুর্গে। তো আমি মনে করি না এগুলো কিছু, এগুলো রাজনৈতিক রেটরিক, এগুলা বিজয় পাওয়ার জন্য এগুলো বলে যে বাংলাদেশ তাদের একটা ইস্যু ছিল। এটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে বাংলাদেশ একটা বড় ইস্যু, ওদের তো আর কিছু নাই আশেপাশে কিছু করানোর জন্য। সো হিন্দুত্ববাদকে জাগরণ তোলার জন্য, মুসলিম হিন্দু বিদ্বেষ ছড়ানোর জন্য, এবং বিজেপির তো এটা রাজনৈতিক এজেন্ডা। তারা শুধু যে পশ্চিমবঙ্গে তা না, তারা তো সারা ভারতে এই রাজনীতি করছে, হিংসার রাজনীতি এবং হিন্দু মুসলিম বিভক্তির রাজনীতি। এই বিভক্তি দিয়ে পশ্চিমবঙ্গেও তারা সে একই খেলাটা খেলেছিল, এবং এই খেলাতে তারা এবার এতটা শার্প ডিভিশন আনতে পেরেছে যে হিন্দুরা একেবারে একজোট হয়ে ভোট দিয়েছে মমতার বিরোধী হয়ে বিজেপিকে দিয়েছে। এবং আপনি যদি চিন্তা করেন প্রায় 30% মুসলিম সেখানে আছে, তাদের ভোটটা আর ওইভাবে প্রভাব ফেলেনি যখন হিন্দু ভোট এক হয়ে যায়, এবং এত অধিক সংখ্যক ভোট কাস্ট হয়েছে, গতবারও এর চেয়ে কম ছিল না। তো সার্বিকভাবে এই বিজয়টা দুইটা জিনিস আমার কাছে মনে হয়েছে। প্রথম হচ্ছে যে এটা একটা পশ্চিমবঙ্গের সাথে আমি বাংলাদেশের রাজনীতির সাথে একটু মিলাতে পারি। পশ্চিমবঙ্গে শেখ হাসিনার শাসন যখন শুরু হয়েছিল ঠিক একই সময় ওইখানেও তারা আসছিল, প্রায় 2011-তে আসলো, তো 11-তে মমতা শুরু করলো। প্রায় একই সময় বাংলাদেশও শেখ হাসিনা ছিল, এবং শেখ হাসিনার সাথে পশ্চিমবঙ্গের শাসনের সাথে একটি মিল আছে। আমি এই সেন্সে দেখি যে ওইখানেও একটা ক্ষমতাসীন দলের একটা গুন্ডামি, যেটা অরাজকতা, যেটা টেম্পো স্ট্যান্ড দখল, যে রাজনীতি বাংলাদেশে প্রচলিত আছে, বাস দখল, স্কুল প্রতিষ্ঠানগুলোতে নিজেদের কর্তৃত্ব করা, এই সমস্তগুলো এমন পজিশনে গিয়েছে মানুষ বিরক্ত হয়ে গেছে। সরকারি দলের উপর মানুষ এত বিরক্ত। ওখানে সরকারি দল বলতে যে কেন্দ্রীয় সরকার একটা, আর হচ্ছে না, আমি তৃণমূলের কথা বলছি, কারণ ওইখানে কেন্দ্রে কে থাকলো সেটা কিছু আসে যাচ্ছিল না তখন। রাজ্য সরকার যেহেতু সরকার চালাচ্ছে, সেখানে রাজ্য সরকারের উপরে সবগুলো বর্তায়। তো সে জায়গায় এত বিরক্ত হয়ে গেছিল যে, এবং করাপশন এভাবে বেড়েছিল, তো সবগুলোর একটা প্রভাব এখানে পড়েছে। এটাকে আপনি বলতে পারবেন আরেকটা সেকেন্ড অপশন আপনি বলতেন এন্টি এস্টাবলিশমেন্ট, যেটা আমরা বলি। আপনি দীর্ঘদিন ক্ষমতায় থাকতে থাকতেও বিরক্ত হয়ে যায় মানুষ আপনাকে দেখতে দেখতে। আমাকে কথা প্রসঙ্গে আমি একটু বলি যে আমি যখন ইরাক ওয়ার কাভার শেষে দেশে আসলাম, আমাকে আমাদের তখনকার প্রধানমন্ত্রী বেগম খালেদা জি আমাকে চা পানের আমন্ত্রণ জানিয়েছিলেন। তো উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন যে, আচ্ছা, সাদ্দাম হোসেন কেমন জনপ্রিয়? তা আমি বলছি যে, ম্যাডাম আপনি মাইন্ড করেন না আমি যদি বলি, বাংলাদেশের মানুষ আপনাকে এবং শেখ হাসিনাকে 5 বছরের বেশি ক্ষমতায় দেখতে চায় না। কারণ আপনাদের আমি তার ওনাকে বলছে যে 5 বছরের বেশি ক্ষমতা, এবং ছিলেন যে তাজুল ইসলাম ছিলেন ওনার প্রেস সেক্রেটারি, আর তরিকুল ইসলাম উনি তো মারা গেছেন, আপনি ওটাও বলতে পারছি না। তো 5 বছরের বেশি ক্ষমতায় দেখতে চায় না। তো সেই ক্ষেত্রে সাদ্দাম 24 বছর ক্ষমতায় ছিল। তো আপনি বুঝতে পারেন কেমন জনপ্রিয় ছিল। তো উনি একটু হাসলেন, তারপর আমারও বললেন যে 24 না 28 বছর। তা আমি ওনাকে একটু সংশোধনী দিলাম, যে বললাম যে ওনার বাদ পার্টি 28 বছর ছিল, কিন্তু সাদ্দাম হোসেন 24 বছর ছিল, কারণ এর আগে আরেকজন ছিল ওই পার্টির। সো এই বাংলাদেশ এবং এই দুই বাঙালিদের মধ্যে চরিত্র তো একই। তো সেই জায়গায় মমতা যে 15 বছর রাজত্ব করেছে, এটা তো বিরাট একটা ব্যাপার। তার আগে সিপিএম 34 বছর ছিল, সিপিএম এর পলিটিক্স অন্যরকম ছিল। কিন্তু সেই জায়গায় মমতা এই 3 পার্টির মাঝখান দিয়ে বিজেপির উত্থান, তারপরে কংগ্রেস আছে সেখানে, তারপর আবার সিপিএম, এর মধ্যে যে এত বছর টিকে ছিল, এটা অনেক অনেক বড় পাওনা আমি মনে করি। এবং মমতা, আমি একটু খারাপও লাগছে যে বেচারি এবার জিততেও পারে নাই। একটা আসনে লড়েছিল, সেখানেও শুভেন্দুর কাছে উনি হেরেছেন। সো সেই হারাটা মনে হয় খুব কম ব্যবধানে। আমি একটু আগে যখন নিউজ পড়ছিলাম তখন দেখছিলাম 538 ভোট সম্ভবত পেয়ে শুভেন্দু অধিকারী এগিয়েছিলেন এখানে।
ওইটাই তো বললাম, শুভেন্দু 2টা আসনে জিতেছে, মমতার যেই আসনে সেখানেও মমতাকে উনি হারিয়েছেন 15,000 ভোটে। এখন আপনি যে জিনিসটা বলছেন সেটা হচ্ছে যে বাংলাদেশের সাথে সম্পর্ক কোন জায়গায় যায়, এক ধরনের আতঙ্ক। বিশেষ করে বাংলাদেশের মুসলিমরা মনে করতে পারে যে ওইখানে হিন্দু জাগরণ, আর এখানে মুসলিমদেরকে কোনো নির্যাতন করে কিনা, বা এই ধরনের সম্পর্ক আরও তিক্ততা হয় কিনা। আমি মনে করি যে যখন কোনো আনরুলি ফোর্স বা দল ক্ষমতায় চলে আসে, তাদের কিছু রেসপন্সিবিলিটি তো বেড়ে যায় তখন। এই যে হিন্দু মুসলিম দাঙ্গা, হিন্দু মুসলিম ব্যবসা, এগুলো তখন তাদের ঘাড়ে আসবে। তখন তারা আবার বলতে পারবে না যে এটা তো তখন সরকার হিসেবে তাদের দায়িত্ব পড়ে যায়। আগে তো সরকারে ছিলাম না, তখন দাঙ্গা লাগিয়ে দিলাম। এখনও যেটা হবে সেটা হচ্ছে ইলেকশনের পর হবে, কোথাও কেউ কেউ প্রতিশোধ নিয়ে নেবে, কিন্তু আলটিমেটলি যে বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের সম্পর্ক নির্ভর করবে সেন্টারের উপর। পশ্চিমবঙ্গ এখানে কোনো ফ্যাক্টর না। সেন্টার কিভাবে বাংলাদেশকে ডিল করছে, এবং পশ্চিমবঙ্গের ডিল করার বিষয়টা এটাই হচ্ছে যে হিন্দু মুসলিম এই সম্পর্কটা, হিন্দু মুসলিমের যে তিক্ততা, সেটা তারা কতটা মিনিমাইজ করতে পারবে, সেটা কতটা মুন্সিয়ানার সঙ্গে ডিল করতে পারবে, সেটার উপর তাদের সাফল্য যেমন নির্ভর করছে, বাংলাদেশের সাথেও তাদের সম্পর্ক নির্ভর করছে। কারণ সেখানে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এখানেও তার প্রতিফলন যে হবে সেটা তারাও জানে। আচ্ছা, কামরুজ্জামান রতন, সংসদ সদস্য বিএনপি, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের আর এক আলোচক জনাব ডক্টর শিব্বির আহমেদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছিলাম আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আজকে বিপুল একটা ভূমিধস জয় পেয়েছে বিজেপি, এবং সেটা পশ্চিমবঙ্গে, সেটা এবং দীর্ঘদিনের তৃণমূলের যেই দুর্গ, সেই দুর্গকে মোটামুটি ছিন্ন ভিন্ন করেই বিজেপির বেশ বড় ব্যবধানে এই জয়। সেই জয় আসলে বাংলাদেশের সাথে কোনো ধরনের প্রভাব পড়বে কিনা, বা সম্পর্ক কি হতে যাচ্ছে এটা বলার আগে আমি কিছু যিনি শুভেন্দু অধিকারী, যিনি বিজেপির লিড এখানকার এই অঞ্চলের, সম্ভবত তিনি হতে যাচ্ছেন এখানকার মুখ্যমন্ত্রী, তিনি সবচেয়ে আলোচনায় সবচেয়ে এগিয়ে। তো তিনি যদি হন, তিনি বেশ কিছু কমেন্ট করেছেন, বিশেষ করে 5 আগস্টের পর বেশ কিছু কমেন্ট। সেই কমেন্টগুলো আমাদেরকে এখান থেকেও যেমন দুশ্চিন্তাগ্রস্ত করেছে, আবার ভারতীয় মিডিয়া, এই যে আর বাংলা, কি যেন টিভিটার নাম, রিপাবলিক টিভি সহ আরও কয়েকটা টিভি চ্যানেল, তারা যেভাবে অপপ্রচার চালিয়েছে বাংলাদেশকে নিয়ে, পরবর্তীতে সম্ভবত তারাও বুঝতে পেরেছে নাকি আমরা এখান থেকে ধোঁয়াশার মধ্যে ছিলাম। কিন্তু এই জায়গায় তাদের মন্তব্যগুলো তারা খুব রিক্সা দিয়ে তারা বাংলাদেশ দখল করে ফেলছে, বাংলাদেশকে ভারতকে দখল করার জন্য বলছে। তারপরে বেশ বিতর্কিত মন্তব্যগুলো, এগুলো তো ভোটের আগে এইসব চলবে। তো কামরুজ্জামান রতন, আপনি যদি এই বিষয় নিয়ে বলেন যে তারা ক্ষমতায় আসছে, যেহেতু এসে যাচ্ছে, তো কোনো ধরনের কোনো প্রভাব পড়বে কিনা? আসলে বিরোধী দল থাকলে অনেক কথাই বলা যায়, অনেক উস্কানি দেওয়া যায়, কিন্তু আপনার কাঁধে যখন দায়িত্বটা পড়বে, কাঁধে দায়িত্ব পড়ার পরপরই কিন্তু আপনাকে অনেক কিছু চিন্তা করতে হবে, নিজের দেশকে সামলাতে হবে। আপনি দেখেন এখানে তো 46% ভোট পেয়ে কিন্তু তারা এই ভূমিধস বিজয়টা পেল। পাশাপাশি কিন্তু 40% ভোট কিন্তু এই তৃণমূল মমতা কিন্তু পেয়েছে। এখানে মানুষের ভিতরে যদি আপনি এমন কিছু বলেন, বা এমন কিছু রাষ্ট্রের বিরুদ্ধে বা পার্শ্ববর্তী দেশের বিরুদ্ধে যদি আপনি কিছু করতে যান, ওই মানুষগুলো তো চুপ থাকবে না। কখনোই কিন্তু বিবেক এবং বাস্তবতার নিরিখে মানুষ যদি দানবীয় কায়দায় বা এমন কিছু করতে যায়, সেটা দেশের ভিতরে যদি বিশৃঙ্খলা সৃষ্টি হয়, সেখানেও প্রতিবাদ হবে, এবং পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে যদি এমন কিছু করতে হয়, সেখানে কিন্তু প্রতিবাদ হবে। যেমন আপনি ইরানের বিরুদ্ধে এই যে আক্রমণটা করলো আমেরিকা, তো আমেরিকাতে বসে কি ট্রাম্পের বিরুদ্ধে ওখানে কি প্রসেশন হয়েছে না? তো এরকম আমি মনে করি এই যে শুভেন্দু অধিকারী যা বলেছে, এটা তো একটা দেশের সার্বভৌমত্বের প্রশ্নে এই দেশকে নিয়ে সে যা বলেছে, এখন সে বুঝবে কীভাবে রাষ্ট্র পরিচালনা করতে গেলে পার্শ্ববর্তী দেশের সাথে কীভাবে সুসম্পর্কটা রাখতে হয়। তখন এটা করেছে সে, তখন একটা মোটিভেটেড, এবং মনে হয় এই বাংলাদেশকে আনস্টেবল করার জন্য একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে শুভেন্দু এই কাজটা করছেন। কিন্তু এই বাংলাদেশের এই আমাদের 20 কোটি মানুষ, আমরা তো
আমাদের দেশ নিয়ে থাকবো, আমাদের সার্বভৌম এবং আমাদের অধিকারের প্রশ্নে আমরা কিন্তু কখনোই কিন্তু ভারতের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে যাব না। কিন্তু ভারত যদি ওই অতীতের মতো একটা মনিব দানব, সে যদি বাংলাদেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে বাংলাদেশকে যদি চুষোপুষি খেতে চায়, এটা তো এই দেশের মানুষ মানবে না। আমাদের 5ই জুলাই অভ্যুত্থানে কিন্তু আমরা আরেকবার কিন্তু এই দেশকে জাগ্রত করতে পেরেছি। এবং আমার মনে হয় এই ছাত্ররা যারা সবাই মানে অংশীজন বলতে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা যারাই সংগ্রাম করেছি এখনও সবাই সচেতন, এবং দেশ রক্ষার প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে এবং আমার মানচিত্রের প্রশ্নে আমরা কখনোই কিন্তু কাউকে ছাড় দিয়ে আমরা যুদ্ধ করতে যাব না, প্রথমেই বলেছি। কিন্তু ওইখানে আমাদের নতজানু যে পররাষ্ট্রনীতি, সেটা তো আমরা আমার পা বাড়াবো না, এবং আমাদের অস্তিত্বের প্রশ্নে এবং আমাদের অধিকারের প্রশ্নে, গণতন্ত্র এবং আমার স্বাধিকার নিয়ে আমার বেঁচে থাকার জন্য সার্বভৌম যে বাংলাদেশ, এই বাংলাদেশের জন্য আমরা সবাই এককাট্টা হয়ে কিন্তু আমরা আমাদের পাশের দেশের সাথে আমরা অবশ্যই চাবো যে তাদের সাথে আমাদের একটা সম্মানজনক আমাদের সম্পর্ক থাকুক, কিন্তু কাউকে মুনশিয়ানা করে আমাদেরকে নিষ্পেষিত করবে ওই মনোভাব নিয়ে পার্শ্ববর্তী দেশ যাই বলুক, যারই জয়লাভ করে আমরা জয়কে আমরা অবশ্যই সাধুবাদ জানাই। আর একটা কথা এখানে বলতেই হবে, কেউ যদি মনে করে একটা হিন্দুবাদীদের একটা উত্থান হয়েছে, বাংলাদেশে এরকম একটা মৌলবাদীদের উত্থান হবে, সব জায়গার সব প্রেক্ষাপট কিন্তু একই না। ওইটা কেন হয়েছে, আর মুসলমানদের অনুভূতিটা এরকম ফ্যানাটিক হয়ে যাবে, বা ওই যে হিন্দুত্ববাদের সাথে মুসলমানের যে আকিদা, ইমান এবং আকিদার যে প্রশ্নটা, ওইখানে একইভাবে বাংলাদেশে একটা অনুকরণের একটা দৃষ্টান্ত হবে, এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। আচ্ছা, এই প্রসঙ্গ নিয়েও আমি কথা বলতে চাই। তার আগে ডক্টর শিববীর, আপনি যদি এই বিষয়টা নিয়ে বলেন যে এই পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠন করলে শেখ হাসিনার বীরের বেশে দেশে ফেরার সম্ভাবনা আপনি দেখেন কিনা? ধন্যবাদ। কারণ এই মন্তব্যটাও অনেকবারই আমরা শুনেছি। ধন্যবাদ আপনাকে, আমার সহ-আলোচকদেরকেও ধন্যবাদ। দেখেন, বিজেপি আর বাংলাদেশের আওয়ামী লীগ, এদের মধ্যে সম্পর্কটা তো অনেক গভীর। গত 15 বছরে তো একদম নিঃশর্ত সমর্থন দিয়ে আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছিল, এবং রাজনৈতিক চরিত্রের মধ্যেও বিজেপি আর আওয়ামী লীগের মধ্যে মিল আছে মারাত্মক ধরনের। যেমন আপনি শুভেন্দুর কথা যেটা বলছেন যে শাহজালাল এয়ারপোর্টে পাঠিয়ে দিবে, তারপর সেখান থেকে কীভাবে সেলুট দিয়ে আমাদেরকে গ্রহণ করে নিতে হবে, সেগুলো সে কীভাবে আমরা রেসপেক্ট করবো, সেগুলো সে বলে দিচ্ছে। তাদের স্বার্থটা তারা দেখেন বাংলাদেশি খুঁজে খুঁজে ইন্ডিয়া থেকে বাংলাদেশে পুশ করতে চায়, আসাম থেকেও করছে, পশ্চিমবঙ্গেও তারা বলছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা গিয়ে সেখানে ভরে গেছে, তাদেরকে তারা বাংলাদেশে পুশব্যাক করতে চায়। কিন্তু আওয়ামী লীগকে আবার খুব সচেতনে ওখানে মেহমানদারি করতে চায়। বা বিজেপির রাজনীতিতে পশ্চিমবঙ্গে আপনি দেখেন যে ফ্যানাটিক রাজনীতি, যে ধর্মীয় বিভাজনের রাজনীতি, যে মুসলমানদের বিরুদ্ধে জোর করে জয় শ্রীরাম বলানো, অপমান অপদস্থ করা, মসজিদের নিচে রামের মন্দির খুঁজে পাওয়া, ধর্মীয় বিভাজন ভিত্তিক রাজনীতি করা, এবং যাকে তাকে পাকিস্তান পাঠিয়ে দিব, বাংলাদেশে পাঠিয়ে দিব, এই যে মানে জোর করে দেশ থেকে তাড়িয়ে দিব, এই ধরনের রাজনীতি বাংলাদেশে ধরুন আওয়ামী লীগের রাজনীতিতে এগুলো ছিল। কাউকে পাকিস্তান চলে যা, বাংলাদেশে তোমার ঠিকানা নাই, তুমি পাকিস্তানে চলে যাবা, এই ধরনের রাজনীতিতে র্যাটোরিক ইউজ করা, যে আরেক দেশে পাঠিয়ে দিব, এবং বিভাজন তৈরি করে রাখা নানানভাবে। এই রাজনীতি চরিত্রের দিক থেকে বিজেপির সাথে বাংলাদেশে আওয়ামী লীগের মিল আছে, এবং দুইজনের মধ্যে বন্ধুত্বটা এত গভীর যে তারা শেখ হাসিনাকে জয়ী হয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাতে চায়, এটা তার, এবং বাংলাদেশিদেরকে সে বোঝাতে চায় যে শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, তাকে এয়ারপোর্ট দিয়ে পাঠাবো, তোমরা সম্মানের সহিত তাকে গ্রহণ করতে বাধ্য হবে। তো এইটা তার পলিটিক্যাল রেটরিক, তার বন্ধুত্বের প্রমাণ সে দিচ্ছে। এটা আমি মনে করি না বাংলাদেশে এটা নিয়ে প্রভাব পড়বে। যেটা নিয়ে আমি কনসার্ন সেটা হচ্ছে যে তারা বাংলাদেশ বিরোধী একটা রেটরিক ইউজ করে, মুসলমান বিরোধী রেটরিক ইউজ করে ক্ষমতায় আসছে, এবং নানান জায়গায়, আসামে যেমন ওরা এনআরসি করছে, পশ্চিমবঙ্গে তারা এনআরসি করার চেষ্টা করবে। অলরেডি মুসলমানদের একটা বড় সংখ্যক, প্রায় 1 লাখের মতো মুসলমানদেরকে ভোটার তালিকা থেকে বাতিল করেছে তারা। তো এভাবে নানাভাবে সারা ভারতে কিন্তু তারা এই প্রচারটা চালায় যে বাংলাদেশের সীমান্ত দিয়ে ভারতে প্রচুর পরিমাণ বাংলাদেশ থেকে মুসলমানরা অনুপ্রবেশ করে। তো এটা আমি জানি না ওরা কোন সোর্স থেকে এ ধরনের কথাবার্তা বলে, কিন্তু এই রেটরিকটা সারা ভারতে মানুষ খায়, মানুষ তারা এটা গ্রহণ করেছে। তারা সত্যি সত্যি, আমি অনেকের সাথে সেমিনারের কথা হয়, তারা বলে তোমাদের সীমান্তে তো অনেক ঝামেলা, অনেক মানুষজন এরকম অনুপ্রবেশ করে। তো আমি বললাম কোন দুঃখে তোমার এই কথা সত্য মনে হয়? বাংলাদেশের মানুষ না খায় মরে, পশ্চিমবঙ্গের চেয়ে বাংলাদেশের অবস্থা, অর্থনৈতিক অবস্থা এত খারাপ যে এখান থেকে ওখানে গিয়ে আমাদের খেতে হয়। মনে হচ্ছে এটা মেক্সিকো আর আমেরিকার সীমান্ত, আমেরিকা অনেক ধনাঢ্য দেশ, মেক্সিকো থেকে অনেক গরিবরা দলে দলে এসে এখানে অনুপ্রবেশ করতেছে। যেটা তারা করবে যে এই বাংলাদেশি বলে অনেক মানুষদেরকে তারা
পুশব্যাক করার চেষ্টা করবে বাংলাদেশে, যেটা ওরা বলেছে যে 70-এর পরে 71-এর পরে যারা ওখানে গিয়েছে এর আগের কোনো কানেকশন যদি প্রুফ করতে না পারে, তার মানে অনেক গরিব মানুষদের থাকে তাদের নথিপত্র থাকে না, পুরোনো দিনের কোথায় দলিল দস্তাবেজ নামজারি এগুলো থাকে না, তারা ক্ষতিগ্রস্ত হয়, বিপদে পড়ে। আমরা এনআরসির সময় এই কাহিনীগুলো দেখেছি। তো এটা যদি করে তাহলে ওরা রোহিঙ্গা সংকটের মতো মায়ানমার যেমন আমাদের বাংলাদেশের দিকে পুশ করছে রোহিঙ্গাদেরকে, এরা এই কাহিনী শুরু করতে পারে এবং এটা আমাদের জন্য একটা শরণার্থী ক্রাইসিস তৈরি হওয়ার সম্ভাবনা আছে যদি তারা এটা করে। আর সীমান্ত তা তো অনেক সেন্সিটিভ, এমনি বাংলাদেশের সীমান্তে প্রচুর খুন হয়, এটা সারা দুনিয়াতে ইউনিক যে এত বেশি সীমান্ত হত্যা হয়, দুনিয়াতে অন্য কোনো দেশে হয় না। ইভেন অনেকে এটাকে তুলনা করেন যে যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোতেও এত হত্যা হয় না যতটা আমাদের সীমান্তে হয়। তো বিজেপি যেহেতু বাংলাদেশে থেকে মুসলমানরা অনুপ্রবেশ করে বলে এ ধরনের রেটরিক ইউজ করে, তো আমার কাছে মনে হয় সীমান্তে হত্যা বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এটার ব্যাপারে বাংলাদেশ থেকে আমি মনে করি আমাদের প্রিকশন নেওয়া উচিত যে সীমান্তে নিরাপত্তা আমরা কীভাবে বৃদ্ধি করব, সীমান্তে হত্যা করা বা এ ধরনের ঘটনাগুলো ঠেকানোর জন্য। তো এছাড়া আমি মনে করি না মেজর কোনো ইস্যুজ হবে, কারণ বাংলাদেশের সম্পর্ক তো আর পশ্চিমবঙ্গ সরকারের সাথে হবে না, বাংলাদেশের সম্পর্ক হচ্ছে কেন্দ্রীয় সরকারের সাথে। তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে হলো কে গেল এটা দিয়ে খুব বেশি যে আমাদের কিছু যাবে আসবে তা না, কিন্তু প্রতিবেশী হিসাবে ডেফিনেটলি ওখানে যদি মুসলমানদের উপরে এরকম নির্যাতন করা হয়, বাঙালি মুসলমান বলে তাকে বাংলাদেশি সাব্যস্ত করে নির্যাতন করা হয়, এটা আমাদের সাথে ডেফিনেটলি কানেক্টেড। আচ্ছা আনিস আলমগীর, ওপারে সংখ্যাগরিষ্ঠ ধর্মের ভিত্তিতে রাজনীতি শক্তিশালী যদি হয়, যদি হয়ে থাকে, এপারে কোনো ধর্মভিত্তিক রাজনীতি শক্তিশালী হবে কিনা এটা একটা বিষয়। এবং যেটা বলছিলেন যে আওয়ামী লীগের সাথে নাকি বিজেপির মিল, এখানে আপনি কি এইটার সাথে একমত পোষণ করেন কিনা? আর একটা হচ্ছে যে সেই দিক বিবেচনায় পশ্চিমবঙ্গে বিজেপির উত্থানে আওয়ামী লীগ নেতাকর্মীদের খুশি হওয়ার কোনো কারণ দেখেন কিনা? আর একটা প্রশ্ন হচ্ছে যে প্রশ্নের সাথে বলে কি একটা করো। আচ্ছা এই প্রশ্নগুলোর মধ্যে আপনার যেটা ভালো লাগে আপনি উত্তর দিতে পারেন। কোনটা প্রথম? প্রথম ছিল যে তিনি বলেছেন যে আওয়ামী লীগ এবং বিজেপির রাজনৈতিক ধরন একই রকম, প্রায় একই রকম। মানে আমি এটার সাথে মানে একমত হতে পারছি না। আওয়ামী লীগের রাজনীতি আওয়ামী লীগ করে, বিজেপির রাজনীতি বিজেপি একটা হিন্দুত্ববাদী দল এবং তাদের রাজনীতি হচ্ছে যে সংখ্যালঘু নিয়ে খেলা করা এবং সংখ্যাগরিষ্ঠদেরকে উস্কানো। সেক্ষেত্রে তো আওয়ামী লীগ তো সেটা করে না। আওয়ামী লীগ তো বরং উল্টাটা করেছে। আওয়ামী লীগ বরং এখানে সংখ্যালঘু তোষণ করেছে, যেটা পশ্চিমবঙ্গে মমতা করে। মমতা সেখানে সংখ্যালঘু তোষণ করেছিল, মুসলমানদেরকে তোষণ রাজনীতি সে নিয়েছিল। এবং মুসলমানদের কী তোষণ? এগুলো বোগাস। মুসলমানদের তোষণ হচ্ছে 2011 সালে সে হুজুর যারা মসজিদ মাদার ইয়েতে ছিল তাদেরকে 2000 টাকা করে ভাতা দিয়েছে। এছাড়া এলিট, হ্যাঁ ইমামদের বা ওই আর এলিট মুসলমান যারা আছে তারা কিছু সুবিধা পেয়েছে। ঠিক একই, কিন্তু সংখ্যালঘু মুসলমানদের কোনো জীবন মানের খুব উন্নতি হয় নাই তার শাসনে। সেখানে চাকরি বাকরি যা কিছু বলেন সে একই রকম আছে। একই রকম শোষণ যেভাবে চলে ভারতে, হোল ইন্ডিয়াতে মুসলিমরা যেভাবে নির্যাতিত, লোক দেখানো ছিল। এই জায়গায় এই কাজটা কি আওয়ামী লীগও করতো? এখানেও তাই। এখানেও সংখ্যালঘু যারা আছে একেবারে মানে তৃণমূলে যে সংখ্যালঘু যারা আছে তারা আওয়ামী লীগ তো বলে যে সংখ্যালঘুদের প্রোটেকশন দিয়েছে, তাই না? কিন্তু তৃণমূলের আমি ব্যক্তিগত বিশ্বাস করি যে তৃণমূলের হিন্দুরা এটার কোনো ইয়ে পায় না, এটার কোনো ইয়ে পায় না, সুযোগ সুবিধা পায় না। এটাও ঠিক এলিট হিন্দু যারা আছে এখানে তারা সেটাই দখল করে। বাট দুইজনই কিন্তু একই ঘটনা ঘটেছে। শেখ হাসিনা যেমন হিন্দু তোষণ রাজনীতি করে বা সংখ্যালঘু তোষণ রাজনীতি করেছে এখানে, মমতাও ঠিক সেখানে মুসলিম তোষণ রাজনীতি করেছে। এটা তাদের ভোটের জন্যই করেছে, এটা অন্য কিছুই না। আচ্ছা, সেকেন্ড প্রশ্ন ছিল যে বিজেপির উত্থানে আওয়ামী লীগ নেতাকর্মীদের খুশি হওয়ার কোনো কারণ আছে বলে মনে করেন? আওয়ামী লীগ নেতাদের খুশি হওয়ার কারণে, বেজার হওয়ার কারণে, কারণ আওয়ামী লীগ নেতারা যখন দেশ ছেড়ে চলে গিয়েছিল ওইখানে, যারা ওইখানে আশ্রয় নিয়েছে তারা তো মমতার শাসনেই ছিল, সেখানে তাদের চলাফেরা তো কোনো অসুবিধা হয় নাই।
তো এখন যারা শুভেন্দু আসলো, আপনি বলতেছেন তাদের সাথে আরো খুশি হওয়ার কথা, তো তাতেও তো তাদের কোনো অসুবিধা নাই। তো তা আগে যখন অসুবিধা হয় না, এখনো অসুবিধা হবে না। সব কিছু তো নির্ভর করছে সেন্ট্রালের উপর। সেন্ট্রাল গভর্নমেন্ট আওয়ামী লীগকে কীভাবে ট্রিট করছে। সেন্ট্রাল গভর্নমেন্ট যেখানে শেখ হাসিনাকে অতিথির মর্যাদায় রেখেছেন সেখানে, এবং তার প্রোটেকশন দিচ্ছেন, এবং তার বাংলাদেশের অনুরোধকে কোনো থোড়াই কেয়ার করে না যে আমরা দিব কি দেব না, শেখ হাসিনাকে ফেরত দেওয়ার তো বহুবার বলছে, তাই না? এগুলোর কোনো পাত্তাই দিচ্ছে না বা দেবেও না। তো সেই জায়গায় বাংলাদেশ আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মী সেখানে আছে, তারা কোন মানে পানিতে পড়ে গেছে যে এখন এই আসলে তাদের অসুবিধা হয়ে যাবে কিংবা এই আসলে তাদের সুবিধা হয়ে যাবে, একই তো জিনিস। আচ্ছা, আমার কাছে এটা আওয়ামী লীগের নেতাকর্মীদের ওখানে কী হবে সেটাতে কিছু আসে যায় না। আপনি ধরে নিতে পারেন যে বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গে ইন্ডিয়ার বা কলকাতার যে বা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক বাড়বে কি কমবে। আমরা বিগত সময় দেখেছি সোশ্যাল মিডিয়া একটা দেশের নাগরিকরা আরেকটা দেশের নাগরিকদের তীব্র আক্রমণ করছে। ওইখানকার পশ্চিমবঙ্গের লোকজন বাংলাদেশিদের আক্রমণ করে, বাংলাদেশিরা ওই দেশকে আক্রমণ করে। এইটাই চলেছিল দীর্ঘদিন ধরে। এবং ওরা মনে করতো যে বাংলাদেশ হচ্ছে এই বাংলাদেশি লোকেরা হচ্ছে মমতার পার্টি, সেই জন্য এখানে হিন্দুরা ক্ষমতায় আসতে ওইখানে বাধা দিচ্ছে। এই সমস্ত প্রপাগান্ডা দীর্ঘদিন চলেছে। এখন সেই সমস্ত প্রপাগান্ডাও কমে যাবে। আপনি আরেকটা কোশ্চেন করেছিলেন, সেখানে হিন্দুত্ববাদী একটা সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে বাংলাদেশে তার প্রতিক্রিয়া হবে কিনা বাংলাদেশের রাজনীতিতে, সেটাও রতন ভাই খুব ভালো ব্যাখ্যা দিয়েছেন। আমি মনে করছি যে সেটা নির্ভর করছে এই হিন্দু মুসলিম কার্ড বা সংখ্যালঘুদের প্রোটেকশনের ব্যাপারে শুভেন্দুর যে সম্ভাব্য সরকার কি পদক্ষেপ নেয় তার উপরে। তারা যদি সেখানে এটাকে জিয়ে রাখে এবং ক্ষমতায় যাওয়ার পরেও মুসলিমদের উপর নির্যাতন করে, স্বাভাবিকভাবে এখানে বাংলাদেশের মৌলবাদী দলগুলো যারা আছে তারা এটার ফায়দা নেবে এবং তারা লাভবান হবে। আচ্ছা, আমরা কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে এই ধরনের পোস্ট যখন দেখলাম, টপিকটা ছিল, আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, টপিকটা ছিল এরকম যে বাংলাদেশের মুসলিমরা এখানে এসে হাসপাতালের সেবা নিয়ে সুস্থ হয়ে ফেরত যাবে, সেটা আর করতে দেয়া হবে না। এবং তার পরবর্তীতে তার নিচে যে কমেন্ট, সেটা দেখে ওইটাই তো বললাম আমি, এই যে কমেন্ট পাল্টা কমেন্ট, আপনি কি কমেন্ট ওইখানে আছে আমি জানি তো, আমরা না গেলে তো ওদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। না, সেটা তো বাংলাদেশিদের কমেন্ট, কিন্তু ওই দেশি যারা তারা সবাই এই ব্যাখ্যার প্রতি যেইভাবে সমর্থন দিয়ে যেইভাবে কথা বলে যাচ্ছিলেন ও বাংলাদেশিদেরকে গালিগালাজ করছিলেন, সেটা দেশের সাধারণ মানুষ সেই জায়গাগুলোকে এই তিক্ততা কি আরো আমি মনে করি না এই তিক্ততা বাড়বে। কারণ হচ্ছে যে গত 2 বছর পশ্চিমবঙ্গ ভালো একটা রেজাল্ট পেয়ে গেছে। বাংলাদেশিরা যখন ওইখানে যাওয়া বন্ধ করেছে, পশ্চিমবঙ্গের ব্যবসা বাণিজ্যের কী হাল হয়েছে, পশ্চিমবঙ্গের হসপিটালের কি অবস্থা হয়েছে, বাইরের যে হসপিটাল মাদ্রাজ কেন্দ্রিক যে হসপিটালগুলো আছে তাদের কি অবস্থা হয়েছে। সো ভারত সরকার এটা খুব ভালো করে ওয়াকিবহাল। ভারত সরকার এটা ওয়াকিবহাল বলেই আবার ভিসা প্রসেসটা নর্মাল করে ফেলছে এবং নর্মাল করতে যাচ্ছে। আপনি তো জানেন এর মধ্যে পূর্ণমাত্রায় 2 দেশ তাদের নাগরিকদের ভিসা দেবে। তো এগুলা যখন এক্সপিডাইট হবে চলবে, এগুলো কোনো বিষয় না, কারণ এতে ব্যবসা। ওই যেই লোক ওইখানে মন্তব্য করেছে সে তো ব্যবসায়ী না, সে তো তার মতো করে বলে গেছে। কিন্তু যে হসপিটাল চালায়, যে বিনিয়োগ করেছে, যে ডাক্তার ওইখানে আছে, যে ডাক্তার বাংলাদেশি রোগীদের জন্য বসে আছে, তার তো ব্যবসা চলছে না। গত 2 বছরে তো তারা সেই শিক্ষা পেয়ে গেছে। এবং শুধু তাই না, শুধু ডাক্তারি ক্ষেত্র না, ট্যুরিজম ক্ষেত্র একই অবস্থা, সেখানেও ধস নেমেছে। বাংলাদেশি ট্যুরিস্ট হচ্ছে ইন্ডিয়াতে নাম্বার 1, এরপর বোধহয় আমেরিকা। তো তাহলে বাংলাদেশি ট্যুরিস্ট যখন বাংলাদেশি ট্যুরিস্ট নাম্বার 1 জানি না আর কি, জানেন না, নাম্বার 1 বা 2 দুটার একটা, হয় যুক্তরাষ্ট্র, তার হয় বাংলাদেশ হওয়ার সম্ভাবনা বেশি আমার অতীতের রেকর্ড অনুযায়ী। আচ্ছা, তো সেই জায়গায় এটা যদি ধস নামে তাহলে তাদের ক্ষতি না। আচ্ছা, কামরুজ্জামান রতন, পশ্চিমবঙ্গ বা ভারতে যদি হিন্দুত্ববাদী কার্ডের কথা যেটা বলছিলেন, হিন্দুত্ববাদী কার্ড বা মুসলিম কার্ড যদি এইরকম শক্তিশালী হয় বা নির্বাচনে প্রভাব ফেলে, বাংলাদেশেও কি এই ধর্মভিত্তিক রাজনীতির ধরেন এক ধরনের প্রভাব কি আরও প্রকট হওয়ার সম্ভাবনা আপনি দেখেন কিনা? আমি মনে করি পৃথিবীতে যতদিন মানবিক এবং মানবিক মর্যাদা নিয়ে মানুষ, সেটা হিন্দু বা মুসলিম সেটা বড় কথা নয়, মানুষ বেঁচে থাকবে এবং এই বেঁচে থাকার জন্য তাদের আপ্রাণ চেষ্টা, সেটা যে কোনো দেশই হতে পারে,
নিজের দেশে হতে পারে, পার্শ্ববর্তী দেশে হতে পারে। আমার মনে হয় গ্রাম দেশে একটা কথা আছে, কান্দে জোয়ালে যখন নিজের দায়িত্বটা পারবে তখন বেড়ে আপনি সোজা হয়ে যাবে। এই যে শুভেন্দুরা যেভাবে আমরা দেখেছি তো কীভাবে মানুষকে হিপনোটাইজ করার জন্য মানুষকে এমন আবেগী কিছু কোথাও কোথাও আবেগ দিয়েছে, কোথাও কোথাও উস্কানি দিয়েছে, এমনভাবে ওদের স্ক্রিপ্টগুলো তৈরি করেছিল, মনে হয় যে বাংলাদেশে এখনই বোধহয় একটা আকাশ থেকে একটা বজ্রপাতের দেশটা বোধ ধ্বংস, ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার ধ্বংস, আমরা যারা অংশীজন ফেসিস্টের বিরুদ্ধে যারা সংগ্রাম করেছি এখনই আমাদেরও দেশ থেকে পালাতে হবে। একটা সেফ একটা উস্কানিমূলক একটা অবস্থানে যাওয়ার জন্য তারা বিভিন্ন র্যাটরিক বলেন আর বিভিন্ন সোজা কথা, এটা কোনো ভদ্র এবং সুস্থ মস্তিষ্কের প্রতিবেশী রাষ্ট্রকে যারা অনার করে, মিনিমাম যাদের আমাদের প্রতি যদি তাদের একটা মিনিমাম শ্রদ্ধাবোধ থাকতো, আমরা পার্শ্ববর্তী একটা দেশ, আমাদেরকে কীভাবে ট্রিট করা উচিত, ওই মানসিকতা থেকেও তারা এই কাজটা করেনি। সুতরাং আমি মনে করি তারা দায়িত্ব পেয়েছে বা আজকে জয়লাভ হওয়ার পরে এখন তারা কি করবে এটা আমাদের দেখভালের অবশ্যই আমরা দেখব। এই যে ভাই বলছিলেন যে এখন কলকাতায় আমরা যেতে পারিনি চিকিৎসার জন্য, মুসলমানদের উপর যেটা বলেছে, বাংলাদেশের কোনো মানুষ কি তার গ্লোবালি কি শুধু ওই দেশটা ছাড়া আমাদের কোনো দেশ নেই? এখন চিকিৎসার জন্য দেখেন ব্যাংককে যাচ্ছে, চায়না যাচ্ছে, মালয়েশিয়া যাচ্ছে, সিঙ্গাপুর যারা বেশি মানে অ্যাবেল করতে পারে তারা তো যাচ্ছে। কোথাও কি চিকিৎসাটা থেমে আছে? বাংলাদেশের মানুষ এমন কি যে ইন্ডিয়া যেতে পারি নাই, আমার বোধহয় বিনা চিকিৎসা মারা গেলাম, সে তো মারা না, কোথাও কোথাও যাবে। উন্নত পৃথিবীর কোথাও কারোর জন্য কখনো থেমে থাকবে না। আমরা মনে করি এই বাংলাদেশটার জন্য পাশের দেশে যেই ধরনের শ্রদ্ধা থাকা উচিত সেটা গত ফেসিস্টের সময় ছিল না। কেন ছিল না? কারণ যেনতেনভাবে ভোট ছাড়া আমাকে ক্ষমতায় থাকতে হবে। সুতরাং পাশের দেশের সমস্ত প্রশাসনিক কাঠামো, আমার সমস্ত স্বার্থগুলো জলাঞ্জলি দিয়ে আমি শুধু তাবেদারি করেছি, পাপেটগিরি করেছি। সুতরাং এই সরকার, জাতীয়তাবাদী দল এবং তারেক রহমানের যে প্রধানমন্ত্রীত্বের মাননীয় প্রধানমন্ত্রীর যে এখন যে পার্শ্ববর্তী দেশের সাথে তার যে একেবারে সমমর্যাদার ভিত্তিতে আত্মমর্যাদা রেখে যেভাবে দেশ এবং প্রতিবেশী দেশের সাথে যেভাবে সম্পর্ক রাখা উচিত, নিশ্চয়ই তারেক রহমান সেটা রাখবে। আমরা তাদেরকে অবজার্ভ করব এবং আমরা মনে করি এই পশ্চিমবঙ্গের যে সরকার পরিবর্তনের যে একটা আমরা অবস্থান আজকে দেখলাম, এর থেকে তারা পরস্পর, তবে এইখানে একটা আশাব্যঞ্জক। আপনি দেখেন তিস্তা সহ যখনই কোনো বাংলাদেশের গণদাবিটা আমরা যখন আমরা রেজ করেছি, যখন আমাদের জনগণের মধ্যে এরকম একটা প্রতিবাদের ভাষা ছিল, তখন কেন্দ্র অটোমেটিক দেখিয়েছে যে পশ্চিমবঙ্গ থেকে মমতা থেকে আমরা কোনো সমর্থন পাচ্ছি না। যখন কেন্দ্র এগিয়ে আসছে তখন এখানে সে একটা বাজে মমতা মন্তব্য করে পুরো আমাদের যে আশার যে জায়গাটা ছিল ওই জায়গাটাকে একটা বাদ সাধছে। সুতরাং আমি মনে করি বাস্তবতার নিরিখে কেন্দ্রীয় সরকার ওই হাসিনাকে ফেরত পাঠাবে। এটা বাংলাদেশ, এটা আমাদের ভূখণ্ড, নিজস্ব মানচিত্র। এই বাংলাদেশকে যদি গাজা মনে করা হয়, এটা তো নিশ্চয়ই পৃথিবী কিন্তু এটা মানবে না, বাংলাদেশের জনগণ কিন্তু মানবে না। আমরা চাই আমার সমতার ভিত্তিতে, সমমর্যাদার ভিত্তিতে আমাদের এই জয়কে আমরা অভিনন্দন জানাই, কিন্তু এইখানে ধর্মীয় উস্কানিতে আমরা এখানে পা দেব বা ওই হিন্দুবাদের কোনো রাজনীতি বাংলাদেশে ধর্মীয় আমাদের ইসলামের মূল্যবোধকে এখানে উস্কানি দিবে, এটা বাংলাদেশ হওয়ার না। এটা শান্তিপ্রিয় দেশ, আমরা প্র্যাকটিসিং মুসলমান, আমরা আল্লাহকে বিশ্বাস করি এবং আমাদের আকিদের উপর আমরা কিন্তু আখিরাতমুখী আমরা চিন্তা করি। সুতরাং ওই তাদের প্রভাকাণ্ডা বা তাদের যতগুলো উদ্দেশ্যমূলক এই রাষ্ট্রের এই রাষ্ট্রকে তারা ব্যর্থ করার জন্য যতগুলো কাজে তারা হাত দেয়, আমি মনে করি অতীত মানুষেরা জেনে গেছে, বিশ্বাস করেনি এবং তারা সাকসেস হয়নি। ভবিষ্যতে তারা এই বাংলাদেশকে ধ্বংস করার জন্য যাই তারা প্ল্যান করবে, কোনোটাই বাস্তবতায় রূপ পাবে না। আচ্ছা, ডক্টর শিব্বির আহমেদ, দল হিসেবে বিরোধী দলে যারা থাকে, যেই দল থাকে বা যেই দলগুলো থাকে, তারাও চেষ্টা করে সবসময় যে পার্শ্ববর্তী দেশ বা প্রতিবেশী দেশের সাথে তাদের একটা ভালো সম্পর্ক। এই ক্ষেত্রে জামায়াতের পলিসি কি হবে? আমি এই পয়েন্টে আসার আগে একটু যে বিজেপির পলিসিগুলো নিয়ে বা পশ্চিমবঙ্গের কথাটা নিয়ে একটু কথা বলতে চাই, যেটা যে আনিস আলমগীর ভাই বলছিলেন যে আওয়ামী লীগকে উনি দেখেছেন সংখ্যালঘু তোষণ করে বাংলাদেশে থাকতে। তো এখানে আমি বিজেপি এবং আওয়ামী লীগের মধ্যে বিভাজনের রাজনীতিতে বা এই ধরনের ফ্যানাটিক রাজনীতিতে কিভাবে আমি মিল দেখি, যে বাংলাদেশে সংখ্যালঘু তোষণের যে আওয়ামী লীগের রাজনীতি, এটা বেসিকলি তাদেরকে নানাভাবে ক্যারট অ্যান্ড স্টিক দেখিয়ে নিজের দলের সাথে থাকতে বাধ্য করা। যেমন যেটা হয়, তারা কিছু কিছু গ্রুপকে
ক্যারট দিয়ে সুবিধা দিয়ে, আবার কিছু গ্রুপকে হচ্ছে ভয় দেখিয়ে তাদের সাথে রাখার চেষ্টা করতো। যেমন আপনি আওয়ামী লীগের আমলে যতগুলো ঘটনা হয়েছে, ধরেন রামুতে, নাসিরনগরে, যশোরে, সবগুলো ঘটনায় কিন্তু দেখা গেছে সরকার দল অর্থাৎ আওয়ামী লীগ, তৎকালীন সরকার দল আওয়ামী লীগের লোকজনই কিন্তু জড়িত ছিল। কারণ তারা এই হামলাগুলো কেন করতো? যে তারা যেন ভয়ে থাকে, আতঙ্কে থাকে, এবং তারা যদি ইভেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীকেও ভোট দিত তাদের উপর হামলা করতো। এবং আপনি দেখেন এই আওয়ামী লীগ চলে যাওয়ার পর এতদিনে হিন্দুদের উপর কিন্তু হামলার ঘটনা ঘটছে না, বা এই ধরনের ঘটনা যেগুলো আওয়ামী লীগ আমরা প্রতিনিয়ত দেখতাম, এখন কিন্তু ঘটছে না। তাহলে কেন এই পরিবর্তনটা হলো? মানুষ কি আগে খারাপ ছিল এখন ভালো হয়ে গেছে? তার মানে আসলে আওয়ামী লীগ এই বিভাজনটা জিইয়ে রাখতো, ধর্মীয় বিভাজনটা। তা সে ইন্ডিয়াকে বোঝাতো আমি না থাকলে হিন্দুদের কোনো গার্ডিয়ান নাই, হিন্দুদেরকে বোঝাতো আমি না থাকলে তোমাদের মেরে ফেলবে, কেটে ফেলবে। কিন্তু এখন দেখেন এতদিন হিন্দুদের মেরে কেটে ফেলতেছে, বিএনপি পাওয়ারে আসছে, জামাত বিরোধী দল আসছে, হচ্ছে না। তার মানে আওয়ামী লীগ যদি থাকতো আপনি এতদিনে আরও এরকম ঘটনা দেখতেন। তো যেটা বিজেপি প্রকাশ্যে করে, কিন্তু তারপরও তুলনামূলক বিএনপি আর জামাত তো একেবারেই পারে নাই যে হিন্দুদের আস্থা অর্জন করতে। না, সেটা আলাদা ব্যাপার। ভোটের জায়গায় তাদের একটা লয়ালটি দীর্ঘদিনের রয়ে গেছে, সেটা আছে, সেটা আলাদা ব্যাপার। তাদের যেহেতু আওয়ামী লীগের প্রতি এক ধরনের লয়ালটি, দীর্ঘদিনের লয়ালটি, এটা ভেঙে যাওয়া এত সহজ না। কিন্তু আমি যদি না, তাদের প্রতি আস্থা যদি লয়ালটি নির্ভর করছে বিভিন্ন সময় যে দাঙ্গা হাঙ্গামা হয়েছে, হিন্দুদেরকে নির্যাতন করা হয়েছে, রাইট রাইট। বাংলাদেশে অবশ্যই বাংলাদেশে যতগুলো, এটাই তো আমি বলছিলাম, এই যে আওয়ামী লীগের পিরিয়ডে যে এতগুলো দাঙ্গা হাঙ্গামা হামলার ঘটনা ঘটেছে বিভিন্ন জায়গায়, সবগুলোতেই দেখবেন কোনো না কোনো ভাবে ভোটের পর পরে যেগুলো হয়েছিল আওয়ামী লীগ যখন না আমি সেটাই বলছি, সেটাই বলেছি আমি। আপনি গত 15 বছরে আমি তো দেখেছি অনেকগুলো ঘটনার কথা বললাম, রামু, নাসিরনগর, যশোরে, বিভিন্ন জায়গায় ঘটনায় দেখেছে সরকার দলের লোকেরাই ইনভলভ ছিল। তো এইগুলো এক ধরনের ওই যে স্টিক দেখানো, ক্যারোটেন স্টিকের যে খেলা, যে থ্রেড দেখিয়ে নিজেদের দলের সাথে থাকতে বাধ্য করা, এই ধরনের ঘটনা। কিন্তু আওয়ামী লীগ যেটা যে জুজুর ভয় দেখাতো বা ইন্ডিয়ার সমর্থন আদায় করার জন্য, যে আমরা না থাকলে বাংলাদেশের সংখ্যালঘুরা সব নাই হয়ে যাবে, মেরে কেটে শেষ করে ফেলবে। কিন্তু এখন দেখেন এই সরকারের তো অনেক দিন হলো, 2-3 মাস হলো, তত্ত্বাবধায়ক সরকারের সময় বা ইউনূসের গভর্নমেন্টের সময় গেল, এ ধরনের কোনো ঘটনা ঘটে নাই। কিন্তু হাসিনা যদি থাকতো এর মধ্যে আপনি 2-4-5টা ঘটনা এরকম দেখতেন, ঘটতো। তো যেটা বিজেপি ইন্ডিয়াতে প্রকাশ্যে করে, হিন্দু মুসলিম দাঙ্গা, মুসলমানদের উপর হামলা করা, মুসলমানদেরকে দেশ ছাড়া করার ঘোষণা দেয়া, সেটা বাংলাদেশে আওয়ামী লীগ কৌশলে করতো। আবার এইটাও কি অস্বীকার করার সুযোগ আছে? অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রে কোন জায়গায় তালিকা থেকে হিন্দুদের বাদ দেওয়া হয়েছে, এটা অভিযোগ এসেছে, এটা অভিযোগ করতে পারেন। কিন্তু বাংলাদেশে আপনি যদি হিসাব করেন, বাংলাদেশে মুসলমান এবং হিন্দুদের প্রপোর্শনের ভিত্তিতে হিন্দুদের এমপ্লয়মেন্টের ক্ষেত্রে এ ধরনের কোনো বৈষম্যের নজির আমরা দেখি না। যদি আপনি ডেটা দেখেন, হিন্দুদের জনসংখ্যার যে প্রপোর্শন আর সরকারি চাকরিতে যে প্রপোর্শন, এটা দেখলে আপনি বুঝবেন। যেমন আপনি পশ্চিমবঙ্গের ডেটা আর বাংলাদেশের ডেটা যদি তুলনা করেন, তাহলে দেখবেন বাংলাদেশে 3 গুণ বেটার পজিশন এখানে দেখা যাচ্ছে। না, বিশেষ করে অধ্যাপক ইউনূসের যেই সময়টাতে, সেই সময়টাতে যদি আপনি ডেটার ভিত্তিতে, আমার কাছে এক্সাক্ট ডেটা নেই, কিন্তু ডেটার ভিত্তিতে যদি আপনি আলোচনা করেন, আমার মনে হয় না কোনো ক্ষেত্রে হতে পারে যে আওয়ামী লীগের কিছু লোককে বাদ দেওয়া হয়েছে, এটা হতে পারে। সেই ক্ষেত্রে হয়তো কোনো আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট, সে হিন্দু হোক মুসলিম হোক, বাদ যেতে পারে। কিন্তু ধর্মের ভিত্তিতে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল, বিজেপি যে রাজনীতি করে, এই রাজনীতি বাংলাদেশে, ইভেন আপনারা যেটা মনে করেন যে বলছেন যে ইসলামী রাজনৈতিক দলগুলো, বাংলাদেশে কোনো ইসলামিক রাজনৈতিক দল কিন্তু হিন্দুদের বিরুদ্ধে রাজনীতি করে না। বাংলাদেশে আপনি জামাত বলেন বা ইভেন হেফাজত বলেন, অন্যান্য, হেফাজত তো রাজনৈতিক দল না, বা মানে কওমি ঘরানার যেসব রাজনৈতিক দল আছে, কোনো রাজনৈতিক দল কিন্তু ইন্ডিয়াতে বিজেপি যেটা করে, সরাসরি মুসলিম বিদ্বেষী র্যাটোরিক ইউজ করে। বাংলাদেশে কোনো রাজনৈতিক দল এইভাবে হিন্দু বিদ্বেষী র্যাটোরিক দিয়ে রাজনীতি করে না, যে আমাদের ক্ষমতা দেয়, হিন্দুদের বের করে দেবো, ওই মন্দিরের নিচে মসজিদ খুঁজে বের করবো। না, সুযোগ পেলে করবেন, এটা তো আপনার কাল্পনিক, এটা আপনার কথা তো হাইপোথেটিক্যাল। কিন্তু বাংলাদেশে এই ধরনের রাজনীতি না। বরং আমরা দেখেছি কি, 5ই আগস্টে হাসিনার পতনের পর হিন্দুদের উপর সম্ভাব্য হামলা করে আমাদের বিপ্লবকে ক্ষতিগ্রস্ত করতে পারে, এটার জন্য কওমি মাদ্রাসার ছেলেরা, জামাত শিবিরের ছেলেরা আমি দেখছি যে মন্দির পাহারা দিয়েছে। আমরা সবাই জানি মন্দির পাহারা দিয়েছে যাতে কোনো দুষ্কৃতিকার এই ধরনের ঘটনা ঘটিয়ে আমাদের মধ্যে যে সাম্প্রদায়িক সম্প্রীতি সেটা নষ্ট করতে না পারে। তার মানে বাংলাদেশে ইসলামপন্থী যে দলগুলো আপনি দেখছেন, সেই দলগুলো হচ্ছে হিন্দুদের অধিকার রক্ষার জন্য মন্দির পাহারা দিচ্ছে, এই ধরনের ঘটনা ঘটছে। আর ইন্ডিয়াতে বিজেপি হচ্ছে হামলা করছে। ইন্ডিয়াতেও কিন্তু এই ধরনের নিউজ হয়েছে, ইন্ডিয়াতেও একটা বাংলাদেশে কোন দলটা হিন্দুদের বিরুদ্ধে র্যাটোরিক ছড়ায়? আওয়ামী লীগ ছাড়া বিভাজনের রাজনীতি বাংলাদেশে আর কেউ করে নাই। আর যেটা বললাম ফ্যানাটিক রাজনীতি যেটা করে, যে ফ্যানাটিক রাজনীতি হচ্ছে এই যে বিভাজন তৈরি করে দিয়ে দেশের ভিতরে এবং দেশের বাইরের অডিয়েন্সকে করা, সংক্ষুব্ধ করে রাখা, যে এখানে তৈরি করতে পারে। আমরা যখন ক্ষমতায় থাকি
তখন বিএনপি, জামাত বা ইসলামী রাজনৈতিক দলগুলো এরা সংখ্যালঘুদেরকে নির্যাতন করে যাতে আমাদের বদনাম তার মানে হয়। হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতা থাকলে এটাও তো হতে ব্যর্থ। পারে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ব্যর্থ, তারা এগুলো প্রোটেক্ট করতে পারে এটা না। তো তার হতে মানে পারে। আওয়ামী লীগ বাংলাদেশের ক্ষমতায় থাকলেই সংখ্যালঘুদের জন্য বিপদ ছিল, তার সংখ্যালঘুরা হামলা শিকার হ্যাঁ, হতো। সংখ্যালঘুদের বুঝিয়ে দেওয়া যে আওয়ামী লীগকে ভোটে আনছিস কেন, তোদেরকে পিটাবো। আর জাতিবাদী যে ধরনের চিন্তা ওরা লালন করে, এই যে বাঙালি মুসলমানদেরকে বাংলাদেশি বলে পুশ করার চেষ্টা করা বা পাকিস্তান চলে যায় এই ধরনের রাজনীতি করা, এইটা বিজেপি ইন্ডিয়াতে করে। বাংলাদেশে আওয়ামী লীগ একমাত্র দল যারা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ ভিত্তিক রাজনৈতিক দল করে। বাঙালি জাতীয়তাবাদ ভিত্তিক যে রাজনৈতিক দল, এটা কিন্তু একটা জাতিবাদী রাজনৈতিক চিন্তাধারা, যেটা যে আমি বাঙালি যে সেই শ্রেষ্ঠ আর বাকিরা শ্রেষ্ঠ নয়, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ নিয়ে আসছেন, যে বাংলাদেশের মানুষ সে যে ধর্মের, বর্ণের বা গোত্রের হোক না কেন, যে এথনিসিটির হোক, সে সবাই বাংলাদেশি। এই একটু ছোট করে যদি এই উত্তরটা দিতেন যে এখন জামাতের পলিসি কি হবে আসলে কি? রাজনৈতিক দল হিসাবে আমি তো মনে করি যে আমাদের সম্পর্ক হচ্ছে কেন্দ্রীয় সরকারের সাথে। শুভেন্দু অধিকারী যেটা করছে সেটা সে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার মতো করে সে শেখ হাসিনাকে এখানে পুশ করবে, পাঠাবে, শেখ হাসিনাকে সে বৈধ প্রধানমন্ত্রী মনে করে, এটা তার এখতিয়ার বহির্ভূত কাজ। আমি মনে করি তার এটা করা উচিত না। আর বাংলাদেশের রাজনৈতিক দল হিসাবে সরকার দল এবং বিরোধী দল দুদলেরই মোটিভ যেটা থাকবে বা তাদের যে অ্যাক্টিভিটি থাকবে প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্কের ক্ষেত্রে, আমি মনে করি রতন ভাই খুব সুন্দর করে বলেছেন যে আমাদের সমমর্যাদার ভিত্তিতে, সমতার ভিত্তিতে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমরা একটা স্বতন্ত্র জাতিসত্তা হিসেবে, রাষ্ট্র হিসেবে আমাদের সেই মর্যাদার সাথে সম্পর্ক রক্ষা করতে হবে। এটা সরকার দল, বিরোধী দল দুই দলেরই সেটা মেনটেন করা উচিত বলে আমি মনে করি। আচ্ছা, আমি একটু শুধু অ্যাড করতে চাই যে এটা একটু ভুল বোঝাবুঝি আমাদের অবকাশ থাকবে যে বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে বিজেপির মিল। আমি মনে করি যে ক্ষমতায় ইন্ডিয়াতে কে আছে তাতে কিচ্ছু আসে যায় না, কি একটা গ্রুপ না কারণ করেছিল, ক্ষমতায় বিজেপি থাকুক, ক্ষমতায় কংগ্রেস থাকুক, বাংলাদেশ আওয়ামী লীগের সাথে তাদের সম্পর্ক আছে। বরং নীতিগত, আদর্শগত দিক থেকে যদি চিন্তা করি তাহলে কংগ্রেসের সাথে বরং আওয়ামী লীগের সম্পর্ক ভালো ছিল, ভালো। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের প্রশ্নে ওরা কোন দল ক্ষমতায় আছে সেটাতে কিছু আসে যায় না। যখন শেখ হাসিনাকে যখন ওয়েলকাম করেছে তখন সরকারি দল, বিরোধী দল একসঙ্গেই তো করেছে। আপনি কি দেখেছেন যে কংগ্রেস বলছেন না শেখ হাসিনা অন্য দেশে থাকুক? কংগ্রেসও তো আরও আগ বাড়িয়ে এসেছে এবং কংগ্রেসের সাথে তাদের শেখ হাসিনার সম্পর্ক আরও দীর্ঘ। এবং কংগ্রেস ক্ষমতায় থাকতে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে যে ইন্দিরা গান্ধী। সো তার মানে হচ্ছে এখানে কোন দল তাদের প্রয়োজন হচ্ছে না, এটা যে দলই থাকুক ইন্ডিয়ায়, সেখানে আওয়ামী লীগের সাথে সম্পর্ক তাদের ভালো। আচ্ছা, আমরা একটু অন্য প্রসঙ্গে একটু আলোচনা করতে চাই আজকে। এখানে আমি একটু জি, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য এই জঙ্গি নাটক বলেন, হিন্দু নিধন প্রক্রিয়ার মধ্যে যেসব নাটক করেছে আর কি, পার্শ্ববর্তী দেশকে একেবারে খুশি করার জন্য, মানে সস্তা, এবং এটাকে বলে ষড়যন্ত্র। এটা হলো কূটকৌশলের মাধ্যমে ইন্ডিয়া পার্শ্ববর্তী দেশ আমাদের সাথে যে মনি হওয়ার যে একটা, ইন্ডিয়ার সাপোর্ট নিয়ে বাংলাদেশের ক্ষমতায় থাকতে হবে, এই যে একটা মনোবৃত্তি ছিল। এই যে দেখেন ইউনিট সরকার আসার পর ইসকন দিয়ে বাংলাদেশে কিনা হয়েছে। আপনি কি মনে করেন চিটাগাংয়ের যত র্যালিগুলো দেখেন, যতগুলো জনসমাবেশ হয়েছে, এটা কোথা থেকে হয়েছে? এটা অ্যাকচুয়ালি কি, যদি ইসকনের ওই দাবিগুলো যদি যৌক্তিক হতো তাহলে আজকে কোথায় ইসকন? আমার মনে হয় যতগুলো এই জঙ্গির তত্ত্ব যা হয়েছে বাংলাদেশে, এবং এই হিন্দুদের উপর বিএনপি বা জামাতকে আমরা ওই যে ক্ষমতা আসতে তাদেরকে নিধন করে ফেলবো, এখন হিন্দু নিধন করে বাংলাদেশে মুসলমানিত্ব আমাদের কায়েম করতে হবে, এই ধরনের মানসিকতা জাতীয়তাবাদী দলসহ ইসলামিক কোনো দলও সেটা পোষণ করে না। আচ্ছা, আমাদের আলোচনা আর একটা ছোট টপিক আছে, আমরা একটু আনতে চাই। সেটা হচ্ছে আজকে আমি নিউজ পড়ছিলাম যে 17টা শিশু আজকে একদিনে, এটা রেকর্ড, মারা গেছে হামে। এই যে এর মধ্যে 15 শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে, অপর 2 শিশু হামে মৃত্যুর বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তর তারা নিশ্চিত করেছে। এখন এই যে বিষয়টা চলছে এবং গত মাসখানেক ধরে 311টা শিশুর মৃত্যু হলো, 11 জন মানুষের মৃত্যু হলো হাম, আমরা আগের শুনি নাই। এইটা আপনি স্বাস্থ্য বিশেষজ্ঞ না, কিন্তু রাজনৈতিকভাবে আপনি সচেতন, আপনি জানেন যে হাম আমরা ছোটবেলা থেকে টিকা নিয়ে আসতেছি। এই জায়গাটায় আপনি দায়টা কার দেখেন? দায়টা তো স্পষ্টভাবে পরিসংখ্যান বলছে ডক্টর ইউনূসের সরকার আমলে এটাকে কেনা হয়নি বলে এটা হচ্ছে। এটা তো নতুন কিছু না, এটা তো পরিসংখ্যান বলছে। কারণ গত 2 বছর, এবং যে শিশুগুলো মারা গেছে তাদের বয়স যদি আপনি হিসাব করেন তাহলে দেখেন 2 বছর, বেশিরভাগ সিংহভাগ শিশুর বয়স 2 বছর। আমি আজকে একটা
বলেছিলাম এক জায়গায় যে আপনি যদি হিসাব করেন, প্রথম আলোর যে অনুসন্ধানী প্রতিবেদন করেছিল যে জুলাইতে কতজন শিশু মারা গিয়েছে, যেটা শিশু বলতে এখানে তারা 18 বছর হিসাব করেছে বয়স পর্যন্ত, সেখানে দেখা গেছে 133 জন শিশু শহীদ হয়েছে। আর অন্যদিকে আন্তর্জাতিক এবং বিশ্লেষণধর্মী অন্যান্য যে রিপোর্টগুলো ছিল সেখানে দেখা গেছে প্রায় 70 জন। আর জাতিসংঘ যে রিপোর্ট দিয়েছিল সেখানে এই সংখ্যাটা ছিল 118 জন। আর এই 118 জন 133 জন আমি সর্বোচ্চটাই নিয়ে নিলাম, 133 জন মারা গেছে। আর এই গত কয় মাসে আপনার যে হামের যে প্রাদুর্ভাব দেখা দিল, আপনি বলেন 311 জন শিশু মারা গেল এবং আজকে একটা জন মারা গেল। তাহলে এই দায়িত্ব কে নেবে? ইউনূস যে টিকা কিনে নাই, তার সরকার যে কিনে নাই, সেটা তো এখন স্বাস্থ্য অধিদপ্তর বলেন, আপনাদের রিপোর্ট বলেন, অন্য টেলিভিশনের বলেন, পত্রিকা বলেন, সব রিপোর্টেই তো আসছে ডক্টর ইউনূসের এই কথা। তাহলে তাকে সর্বদলীয় প্রোটেকশন দিয়ে কেন রাখা হয়েছে? তার বিরুদ্ধে কেন মামলা হচ্ছে না? শুধু যে জুলাইতে যারা মারা গিয়েছিল তাদের মা বাবা আছে, তাদের মৃত্যুতে শুধু আসমান কেঁপে গিয়েছিল, এই শিশুদের মৃত্যুতে আসমান কাঁপে না? এই শিশুরা তো মায়ের কোলে মৃত্যু হচ্ছে, আর ওই শিশুরা তো রাজপথে গিয়েছিল একটা রাজনৈতিক লড়াই করতে। এটা তো রাজনৈতিক লড়াই নাই। সো রাষ্ট্রের এই দায়িত্ব নিতে হবে, রাষ্ট্র এটা নিশ্চিত করতে হবে এদের মৃত্যুতে দায়ীকে একটা অবিলম্বে একটা কমিটি করতে হবে, একটা শ্বেতপত্র প্রকাশ করতে হবে। এটার সাথে কি নূরজাহানের দায়িত্ব, না উনাকে কোনো পাত্তাই দেয় নাই ডক্টর ইউনূস, নাকি সেখানে আরেকজন যে ছিল স্বাস্থ্য সহকারী যে ছিল, উপদেষ্টা ছিল, সালে নামটা মনে পড়ছে না এখন, বোধহয় বঙ্গবন্ধু মেডিকেলে উনি জয়েন করছেন। এই স্বাস্থ্য উপদেষ্টা যিনি ছিলেন আর কি, বিশেষ সহকারী ছিলেন, তাহলে কার দায়িত্বটা এখানে সেটা নির্ণয় করতে হবে। এবং এই সরকারের উপরে তো দায় চাপতে পারবেন না, কারণ এই সরকার 18 মাস হয় নাই, আড়াই মাস হয় না এখনো। তো এই সরকারকে আমি কিভাবে করব? এই সরকারকে আমরা বলতে পারি যে পর্যাপ্ত টিকা আছে, সে তার ব্যবস্থাপনা ত্রুটি, তাহলে ধরতে পারেন। এটা স্পষ্টভাবে ডক্টর ইউনূসের গাফেলতির জন্য হয়েছে। কারণ এর আগে যে সরকারগুলোকে আপনি যদি ধরেন, শেখ হাসিনা তো টিকা দেওয়ার জন্য বিভিন্ন একটা খ্যাতনামা আন্তর্জাতিক সংগঠন থেকে ভ্যাকসিন হিরো খেতাব পেয়েছেন। আপনি বলতে পারেন যে তারাও কম কিনেছিল, বা তো ওই সময়ও যখন শেখ হাসিনা বিজয় নিচ্ছে তখনও এটার সংখ্যায় কম ছিল, কিন্তু তাদের তো ছিল না, সাপ্লাইতে তো কখনো সমস্যা হয় না। তারা তো এই ডিসিশন দেয় নাই যে আমরা কিনবো না। ইউনিসেফের টাকা খাওয়ার জন্য 4% পদে ইউনিসেফকে দিতে হয়, সেরকম একটা কথা আসছে। তখন এটা বলছে না, ওরা টাকা নেবে কেন, এই জন্য এটা বন্ধ করে। মোট কথা হচ্ছে ডক্টর ইউনূস যে অর্ডার দিয়ে এটা প্রকিউরমেন্ট বন্ধ করেছে, কেনা বন্ধ করেছে, সেটা প্রমাণিত। তো যেহেতু প্রমাণিত, তাহলে তাকে দায়ী করতে হবে, তাকে জবাবদিহিতা আনতে হবে। আচ্ছা, কামরুজ্জামান রতন যদি এই বিষয়টা নিয়ে বলেন, যে এটাকে মহামারীর কথা বলেছে আজকে, আমরা মহামারী পর্যায়ে, মানে একটা বিস্ময়কর, আজকে যারা বিশেষজ্ঞ কথা বলেছেন যে 32,000 চিকিৎসা নিয়েছে, এটা তো মহামারী, যে এটা হতে পারে না, যে এরকম একটা অবস্থা, এটার জন্য আপনি কার দায় দেখেন? অ্যাকচুয়ালি প্রথম হলো যে আমার দায়িত্ববোধ এবং সচেতনতা। গত 18 মাস এর আগে আমরা এখন স্বাস্থ্যমন্ত্রীর সাথে আলাপ করে যেটা শুনলাম, গত 5 বছর কোনো টিকাই কিনা হয়নি। তা আপনি দেখেন ভাই ভালো বলেছেন, সেটা হলো যদি সরকারের ব্যবস্থাপনার মধ্যে যদি ত্রুটি থাকতো, যদি আমাদের ব্যবস্থাপনার মধ্যে যদি আমরা মানুষের জন্য যত্নবান না হতাম, তাহলে আমরা এটা দোষটা আমাদের উপর আসতো। আমি যে টিকাটা দিই, ওভারনাইট তো আমি এটা তৈরি করতে পারছি না। তো আমার ব্যবস্থাপনা ঠিক আছে, আমি সাপ্লাই আমার হাতে নেই, আমি এটা সঠিক সময় সঠিকভাবে প্রয়োগ করতে পারিনি। তো একশো হলো কি, সব আমরা মনে হয় কি, এখন একটু ফার্সিক্যালি আমি একটা কথা বলি, ফেসিস সরকারকে তাড়াবার জন্য আমরা এত ব্যস্ত হয়েছিলাম, এই যে অনাগত শিশুগুলো যে আসবে, বা হামের টিকার জন্য যে আমাদের একটা প্রিকশন থাকতে হবে, আমরা এটা নিতেই আমরা ভুলে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি একটা রাষ্ট্রের বা যারা দায়িত্বে ছিলেন, এবং 18 মাসের যদি আমি বলি, কারোরই একটা শিশুদের, এই বাচ্চাদের প্রতি যদি আমি যত্নবান না হই, আমি রাষ্ট্রের দায়িত্ব নিলাম কেন? এটা খুবই শুনতে, শিশু বাচ্চা, যার বাচ্চাটা যায়, তার কিন্তু অন্তরের হাহাকারটা কিন্তু সে কিন্তু বোঝে। একটা রাষ্ট্রের মহামারী আকারে যদি এই পর্যায়ে চলে যায়, এবং এটা যদি আমরা প্রোটেক্ট না করতে পারি, নিশ্চয়ই
আমরা আশা করব আল্লাহ যেন আমাদেরকে এর থেকে আমাদেরকে পরিত্রাণ দেন, এবং সরকার যথেষ্ট এই ব্যাপারে মানে কেয়ারফুল এবং চেষ্টা করে যাচ্ছে। এবং আমরা ধরুন আমি একটা এলাকায় আছি, আমাদের এই মুন্সিগঞ্জে একটা ইয়েতে টিকা পাওয়া যায়নি, সাথে সাথে স্বাস্থ্যমন্ত্রী ওখানে ছুটে গিয়েছেন, ওইখানে স্থানীয় যে প্রশাসন পরবর্তীতে তারা নিজেরা আমরা ফান্ডিং করে আমরা সরকারের জন্য কিন্তু বসে থাকিনি। তো দায়িত্ববোধটা কিন্তু সামাজিকভাবে কিন্তু আপনার দায়িত্ববোধের মধ্যে আপনার এটা যে আমার করণীয়, এই শিশুদের মানে আল্লাহ বাঁচাবার জন্য যে এই শিশুদের জন্য আমাদের পাশে থাকতে হবে, এই সেন্সটা আমাদেরকে নিশ্চয়ই এই সরকারের আছে এবং আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা চাবো যে দ্রুত এই বাচ্চাদেরকে যেন আমরা যেন একটা হামের টিকার মধ্যে দিয়ে তাদেরকে যেন একটা উন্নত একটা চিকিৎসার মধ্যে তাদেরকে যেন বাঁচাবার মানে আমরা ব্যবস্থা করতে পারি। যে আমি হামের টিকা নিয়ে হামের জন্য যা হচ্ছে এটা খুবই দুঃখজনক। মানে আমাদের এতগুলো শিশু মারা যাচ্ছে, এটা মানে এটা একটা যুদ্ধাবস্থার মতো যে এই 300 জনের মতো শিশু মারা গেল। তা হামের ব্যাপারে যেটা হয় যে হামের টিকার ক্ষেত্রে যেটা হয়েছে, ইউনিট সরকারের সময় হামের টিকা বন্ধ ছিল না, কাভারেজ গ্যাপ ছিল। এবং এইটা শুধু ইউনিট সরকারের সময় না, রতন ভাই বলছেন গত 5 বছর ধরে 7 বছর ধরে এই কাভারেজ গ্যাপটা ছিল। তো হামের আউটব্রেকটা সাধারণত মানে একটা লম্বা সময় যদি কিউমুলেটিভ গ্যাপ থাকে তখন সাধারণত এই আউটব্রেকটা হয়, হামের প্রাদুর্ভাবটা মানে প্রতি বছর হয় বা সবসময় হয় এরকম না, লম্বা কিউমুলেটিভ গ্যাপ থাকলে হয়। এবং জনস্বাস্থ্যের আলাপ, আমি যদি জনস্বাস্থ্য এক্সপার্ট না, কিন্তু সেই গ্যাপটা কোন সময় থেকে সেই গ্যাপটা হচ্ছে যে প্রথমত হচ্ছে টিকা, আর দ্বিতীয়ত হচ্ছে যে অপুষ্টিজনিত যদি আমার ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যায়। বাংলাদেশের ক্ষেত্রে দুটোই হয়েছে, আমার শিশুরা অপুষ্টির কারণে ইমিউন সিস্টেম দুর্বল হয়েছে দীর্ঘ সময়ের অপুষ্টিতে, আর টিকার গ্যাপটা হচ্ছে। এবং হামের টিকা যেহেতু এটা একটা সংক্রামক রোগ, সো এখানে যদি আমার 95% কাভারেজ না থাকে তাহলে হার্ড ইমিউনিটি তৈরি হয় না। সো এই কাভারেজ কম হওয়ার কারণে, আমার কাভারেজ গ্যাপের কারণে মূলত আমার এই যে হার্ড ইমিউনিটি তৈরি হয় নাই, আর এট দ্য সেম টাইম অপুষ্টির কারণে আমার ইমিউন সিস্টেমও দুর্বল হয়েছে। সো এই আউটব্রেকটা একটা দীর্ঘদিনের অবহেলার ফসল। কিন্তু এটাতে এখন যেটা অবহেলা হয়েছে এটার জন্য কারো দায়ী, এটা নিয়ে তদন্ত কমিটি হতে পারে এবং বের করা দরকার আছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি মনে করি সরকারের এখন এটা টপ প্রায়োরিটি হওয়া উচিত। আমরা এতগুলো মানুষ মারা যাচ্ছে, শিশুরা মারা যাচ্ছে, এটাকে সরকার প্রায়োরিটি দেওয়া উচিত। আমাদের যে এই ইমিউনাইজেশন যে প্রোগ্রামটার আন্ডারে হয়, যে এক্সপান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন ইপিআই, এই প্রোগ্রামটাকে শক্তিশালী করা, ইমিউনাইজেশন কাভারেজ বাড়ানো। কাভারেজ যদি না বাড়াই তাহলে আরও শিশুরা সংক্রমিত হবে হামে। সো আমার মতে সরকারের এটাকে একদম জরুরি অবস্থার মতো করে বিবেচনা করা উচিত, যেটা আমাদের টপ প্রায়োরিটি হওয়া উচিত, আমাদের শিশুদের এখন বাঁচানো। আচ্ছা, এখন কিভাবে বাঁচানো যায় এটা নিয়ে এক্সপার্টদের নিয়ে বসা এইটা উচিত। কি আপনাদের কাছে কোনো সুনির্দিষ্ট ডেটা বা তথ্য আছে যে এটা কোন সময় থেকে বাংলাদেশে কার কোন আমল থেকে এটা আসলে এই গ্যাপটা হলো, এই কাভারেজ গ্যাপটা? আমার কাছে এই মুহূর্তে কোনো ডেটা নেই, তবে শুধুমাত্র যদি একটা পিরিয়ডের 6 মাসের 18 মাসের গ্যাপ হয় তাহলে হামের এ ধরনের আউটব্রেক হওয়ার কথা না। এই আউটব্রেকটা জনস্বাস্থ্যের এক্সপার্টরা বলেছেন যে এটা একটা লং গ্যাপের, কাভারেজ গ্যাপের কারণে এই প্রাদুর্ভাবটা হয় বা আউটব্রেকটা হয়। আর সাথে যদি ইমিউন সিস্টেম দুর্বল হয় সেটা হয়। তো ইমিউন সিস্টেম, আমাদের বাচ্চাদের অপুষ্টির তো রেকর্ড আছেই আমাদের এখানে, এবং গত কয়েক বছর ধরে যে অর্থনৈতিকভাবে মানুষের লিভিং স্ট্যান্ডার্ড ফল করছে, দ্রব্যমূল্য বেড়ে গেছে, এগুলোর কারণে তো মানুষের খাদ্য সংকটের কারণেও কিন্তু মানুষের অপুষ্টি তৈরি হচ্ছে, বাচ্চারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, মায়েরা, গর্ভবতী মায়েরা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখান থেকে ইমিউন সিস্টেম দুর্বল হয়েছে। সো সবটা মিলে একসাথে এখন কিউমুলেটিভ একটা প্রভাব পড়ছে। এটা কি একটু বলবেন যে এই যে যতগুলো শিশু মারা গেল, প্রায় সব শিশুই হচ্ছে দরিদ্র ফ্যামিলি থেকে উঠে আসা শিশু, এবং তাদের ক্ষেত্রেই আসলে এই সরকার একটু উদাসীন থাকেন, যেহেতু তাদের হাসপাতালেও, তাদের সরকারি হাসপাতালে যে অবস্থায় থাকে, এরা চিকিৎসা নেয় বারান্দায়, সিট নাই, কি করবে? কিন্তু এইটা হবার কারণ কি? এই যে আউটব্রাস্টটা যে এই সময়টাই হলো, এখানে আমরা দেখলাম যে সচেতনতার অভাবও, এটাকে সাধারণ মানুষেরও কি একটু মানে এই এটা একটু ছিল কিনা, শিথিলতা ছিল কিনা? থাকে, টিকা যখন পর্যাপ্ত থাকে না তখন তারা পায় না। আর বড় লোকের ছেলে হয়তো সরকারি প্রতিষ্ঠানে পায় না, এসে অন্য জায়গায় দেবে, তারা তো বিকল্প খুঁজে নেবে। এখানে তো বিকল্প খোঁজার, গরিব তো বিকল্প খুঁজে না। যেহেতু আপনি যেটা আপনার যে নেওয়ার পদক্ষেপ নেওয়ার, যেটা টিকা কেনার যথাসময় আপনি সেটা কিনেন নাই। আমি তো উদাহরণ দিলাম আপনাকে, এই 2 বছরের বয়সটা আপনি হিসাব করেন, বয়সটা হিসাব করলে তো দেখা যায় যে তাদের টিকা পাওয়ার কাদের দরকার ছিল এবং কে এই অকর্মটা করেছে।
তো এখানে পুষ্টির কথা আসতে পারে, গরিব যেহেতু তার পুষ্টির একটু অভাব থাকতেই পারে, কিন্তু বাংলাদেশ এত অনাহারী রাষ্ট্র ছিল না যে গরিবের ছেলে এত এই অনাহারী রাষ্ট্র ছিল না যে শুধু এই যে পুষ্টির অভাবে তার হয়ে যাচ্ছে। আমার যে মেইন বেসিক জিনিস, টিকা তো পুষ্টির বিষয় না, টিকা তো একটা বেসিক, এটা তো ভ্যাকসিন। এটা তো ভ্যাকসিন যদি আপনি না দেন, আপনি যত পুষ্টিকর থাকেন না, তাতে কি হইলো? আপনার ওই নির্দিষ্ট থেকে তো আপনি বাঁচবেন না, নির্দিষ্ট ভাইরাস থেকে তো আপনি বাঁচবেন না। এখানে পুষ্টি অপুষ্টি এগুলো গালগল্প শুধু ইউনুসকে রক্ষা করার জন্য। ইউনুস এটার জন্য দায়ী, এবং তার এটা কমিটি করে এই সরকারকে অবশ্যই এটার প্রতিকার করতে হবে, এবং যদি তারা মনে করে যে ইউনুস দায়ী না, সেটাও দেখাই দিতে হবে কিভাবে দায়ী না। আচ্ছা, সঠিক ডেটা নাই আমার কাছে, আমরা যেমন রতন আপনি এই কি বলবেন প্রসঙ্গে যে একটু আমি বলি, জি এই যে পার্লামেন্টটা হলো মানে আমাদের দীর্ঘদিন, এমন একটা পার্লামেন্টের মেম্বার নাই যে তার স্বাস্থ্য এবং হসপিটাল নিয়ে কথা বলে নাই। একটা কমন ওয়ার্ড, রেফার টু ঢাকা, কেন? এবং ওইখানে তত্ত্বাবধায়ক বলেন, সিভিল সার্জন বলেন, বিশেষ করে ক্লিনিংয়ের যে ব্যাপারটা, আমি বললাম তো, আমি 7 দিন পর পর আমার মেডিকেল হসপিটালে যাই। আপনি একটা মানুষ যায় সুস্থতার জন্য, কিন্তু হসপিটালের যে পরিবেশ কী হচ্ছে, আমাদের ক্লিনার নেই। তো এই যে ব্যবস্থাটা বিগত দিনে আমার সবচেয়ে বেশি যে ডিজাস্টার, একটা হলো মানুষের ভোটার, মানে এই মানুষের জীবনকে নিয়ে, ধরেন যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল, ওরা তো এই দেশে চিকিৎসা করতো না, এই প্রান্তিক মানুষের এই চিকিৎসা করতো না, ওরা তো চলে যেত দেশের বাইরে। এখন এই দেশের মানুষ, সংখ্যাগরিষ্ঠ মানুষ আসলে ওদের মেলাইন বলে, আর ভোটের তলায় যেরকম আপনার দলের সিনিয়র নেতারা এখনো কিন্তু সিঙ্গাপুরে গিয়ে এই টেস্টটা করেন আমার। তাহলে তো আপনি কি বলতে চাচ্ছেন যে 2 মাসের মধ্যে আমরা মোটা তাজা হয়ে গেছে, আমাদের পকেট ভারী হয়ে গেছে? না, আগে থেকেই যায় না, এটা সামর্থ্য অনুযায়ী, যদি আমার যাবে না কেন? হ্যাঁ, সামর্থ্য থাকলে আমি যাব, যথাযথ চিকিৎসা পাচ্ছি না, আমি যাব না কেন? কিন্তু আমার সামর্থ্য আছে, আমি আমার মরে যাব। নেতারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে, রাষ্ট্র ক্ষমতায় দায়িত্ব নিয়ে মানুষকে অবহেলা করে, মানুষকে চিকিৎসাটা সঠিক ব্যবহার না করিয়ে সে ওই পয়সা মেরে যদি বিদেশে চিকিৎসা করে, তাহলে আপনি ওই ব্যক্তিটা বা আমাকে আপনার দোষ না, রাষ্ট্র একটা ইম্পোজ করতে পারে, যারা দায়িত্বে আছে, যারা মন্ত্রী এমপি, যারা সরকারি খরচে যাবে না, এটা দিতে পারে। আচ্ছা, সরকারি খরচে আপনি চিকিৎসা নেবেন, সেটা হবে না। এই যে ভাইয়ের যে প্রস্তাবটা আমরা দেখলাম, তো কারণ আমরা নতুন যারা এমপি হয়েছি, আমাদের গাড়ি নেই, আমাদের ট্যাক্স ফ্রি গাড়ি নেই, আমাদের প্লট নেই, আমরা তো খুশি রাষ্ট্রকে সেবা দেওয়ার জন্য, প্রান্তিক মানুষকে বেশি বেশি আমাদের, মানে আমাদেরটা যদি কম নেওয়ার, আমরা কোনো কিছু ভোগ না করে যদি প্রান্তিক জনগণকে আশ্বস্ত করতে পারি, এবং এই খাতের যে টাকাগুলো বেঁচে গিয়ে, যেমন এই চিকিৎসা খাতে হামের জন্য যদি আমাদের ওই টাকাটা যদি সরকার ব্যয় করে, উই আর সো